লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যায় আনসারুল্লাহ বাংলা টিম জড়িত, অন্তত গোয়েন্দা পুলিশের দাবি এমনটাই। কিন্তু ঘটনার 2 মাস পর আপনারা জানেন যে এক ভিডিও বার্তায় অভিজিৎ সহ বেশ কয়েকজন লেখক ও ব্লগার হত্যার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা। ফলে এসব হত্যাকাণ্ডে প্রকৃত অর্থে ঠিক কারা জড়িত সেটা নিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে এক ধরনের ধূম্রজাল। প্রশ্ন উঠছে যে এই আনসারুল্লাহ বাংলা টিমের সাথে আল কায়েদার যোগসূত্র ঠিক আছে কিনা। তবে গোয়েন্দা পুলিশ বলছে যে এই দুই সংগঠনের পারস্পরিক সম্পর্কের বিষয়টি এখন পর্যন্ত তারা নিশ্চিত না। আল কায়েদা ধর্মভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। 90-এর দশকে উপসাগরীয় যুদ্ধের পর পায় শক্ত ভিত্তি, থাবা বিস্তার করে আরব থেকে আমেরিকা। সংগঠনটির মূল হোতারা মাঝে মধ্যেই ভিডিও বার্তায় দায় স্বীকার করেন বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের, জানান দেন অস্তিত্বের। এ পর্যন্ত সংগঠনটির কোনো প্রত্যক্ষ প্রভাব দেখা যায়নি বাংলাদেশে। তবে এবার ভিডিও বার্তায় অভিজিৎ রায় সহ মুক্তমনা কয়েকজন লেখক ও ব্লগার হত্যার দায় স্বীকার করে আল কায়েদা, যার মাধ্যমে ইঙ্গিত মিলেছে বাংলাদেশেও তাদের থাবা বিস্তারের। তবে এর আগে এসব হত্যাকাণ্ডের পর 2-1টি ক্ষেত্রে টুইটারে দায় স্বীকার করে স্থানীয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। এমনকি এসব ঘটনায় যাদের আটক করা হয়েছে তারা নিজেদের আনসারুল্লাহ সদস্য বলেই দাবি করেছে। অন্তত আইন শৃঙ্খলা বাহিনীর দাবি তেমনই। এই ঘটনাটিতেও আমরা কয়েকজন সন্দেহভাজনকে ইতোমধ্যে চিহ্নিত করেছি। বেশ কয়েকজন 5-এর অধিক সন্দেহভাজনকে আমরা চিহ্নিত করেছি, যারা আমাদের কাছে মনে হচ্ছে যে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। ফলে প্রশ্ন উঠেছে, আনসারুল্লাহ আর আল কায়েদার মধ্যে যোগসূত্র কি, নাকি আল কায়েদাই এদেশে কাজ করছে ভিন্ন নামে? আল কায়েদার কোন নেটওয়ার্ক বাংলাদেশে আছে এরকম কোন সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এখন পর্যন্ত আমাদের হাতে নেই। তবে আনসারুল্লাহ বাংলা টিম তারা আল কায়েদাকে খুব ঘনিষ্ঠভাবে তারা অনুকরণ তাদের যে আদর্শগত দিক থেকেও তারা আল কায়েদাকে অনুসরণ করে। আল কায়েদাই আনসারুল্লাহ নামে কাজ করছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। 2021 সালের মধ্যে উৎপাদনে আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সেই লক্ষ্যে নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি অব বাংলাদেশ নামে নতুন একটি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার দায়িত্ব হবে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং পরিচালনা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। এছাড়াও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আইন 2015, যেখানে বলা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটির মালিকানা বাংলাদেশের হাতে থাকলেও নিরাপত্তার দায়িত্বে থাকবে রাশিয়া। বিদ্যুৎ সংকট নিরসনে পারমাণবিক শক্তি একটি বিশাল উৎস। সেই পাকিস্তান আমলেই নেওয়া হয় এই শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা। ঈশ্বরদীর রূপপুরে 60-এর দশকে অধিগ্রহণ করা হয় জমিও। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা শুরু হয় তখন থেকেই। রূপপুরে 1000 মেগাওয়াট করে 2টি চুল্লি স্থাপনের জন্য চুক্তি হয় রাশিয়ার সাথে। বিদ্যুৎ কেন্দ্রটি থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয় 2021 সালে। এরই অংশ হিসেবে চূড়ান্ত করা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি অব বাংলাদেশ গঠনের প্রস্তাব। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের আওতাধীন প্রতিষ্ঠান হিসেবে বিদ্যুৎ কেন্দ্রটির কার্যক্রম পরিচালনা করবে কোম্পানিটি। এই কোম্পানির মূল উদ্দেশ্য থাকবে টু ফ্যাসিলিটেট দি ইন্ট্রোডাকশন অফ নিউক্লিয়ার এনার্জি as an alternative energy technology to meet the growing demand for electricity in Bangladesh. এই প্রকল্পের তাৎক্ষণিক ব্যয় হচ্ছে মোট 5,087,81 টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের থাকবে 1,087,81 টাকা। প্রকল্প সাহায্য আসবে 4,000 কোটি টাকা। প্রকল্প সাহায্য আসবে রাশিয়ান ফেডারেশন থেকে। পারমাণবিক প্রযুক্তি স্পর্শকাতর হওয়ায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA চাইলে কেন্দ্রটি পরিদর্শন করতে পারবে। এছাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য সংস্থাটির অন্যান্য শর্ত মেনে চলবে বাংলাদেশ এবং রাশিয়া। পরমাণু সংশ্লিষ্ট কোনো প্রকল্প বাস্তবায়ন করতে গেলে এটা যে আমাদের আন্তর্জাতিক অঙ্গীকার, আন্তর্জাতিক যে স্বীকৃত নীতিমালা, এইগুলি মেনে চলতে হয়। এটার যে সিকিউরিটি, এটার সেফটি, এই সমস্ত মেনে চলতে হয়। এছাড়া নো প্রোটোকলে বর্তমান চুক্তিতে বেশ কিছু বিষয় অনুলিখিত থাকায় কোস্টাল শিপিং এগ্রিমেন্ট নামে নতুন একটি অনুস্বাক্ষরিত চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এটা পণ্যবাহী জাহাজের ক্ষেত্রে এটা কিন্তু আপনার ওই যে ওয়ারশিপস এর আওতায় আসবে না, বা প্যারামিলিটারি ফোর্সেস মুভমেন্টের যে
ভেহিকল এটা এর আওতায় আসবে না। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা। আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে। বাদ আসর হাজারীবাগে তৃতীয় দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে দ্বিতীয় জানাজা হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে পিন্টুর কফিনে ফুল দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যরা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজশাহী নগরের হেতেমখা মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে ভোরে ঢাকায় আনা হয় পিন্টুর মরদেহ। পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন নাসিরউদ্দিন পিন্টু। ভয়াবহ ভূমিকম্পের পর নেপালে প্রাথমিক উদ্ধার কাজ শেষ হয়ে এসছে। এমন অবস্থায় দেশটিতে থাকা বিদেশি উদ্ধারকর্মীদের দেশে ফিরে যাবার আহ্বান জানিয়েছে নেপাল সরকার। এদিকে সেনা এবং ত্রাণ নিয়ে আজকে নেপাল পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমান ও হেলিকপ্টার। নেপালের দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছতে মাটি থেকে সোজা উঠতে সক্ষম মার্কিন এই বিমান সহায়তা করবে বলে জানানো হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী মিনেন্দ্র রিজাল জানিয়েছেন যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাজধানী কাঠমান্ডু এবং এর আশপাশের এলাকায় উদ্ধার অভিযান শেষ হয়ে এসছে। বাকি উদ্ধার অভিযান নেপালের নিজস্ব উদ্ধারকর্মীরা শেষ করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। গত 25 এপ্রিল ভয়াবহ ভূমিকম্পের পর বিশ্বের 34টি দেশের 4000-এরও বেশি উদ্ধারকর্মী নেপালে উদ্ধার কাজে যোগ দেন। ভূমিকম্পের পর থেকে এখনো পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা 7200 ছাড়িয়ে গেছে। ভূমিকম্প বিধ্বস্ত নেপালে দুর্গতদের সহায়তায় 10,000 মেট্রিক টন চাল এবং পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই বিষয়ে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, সড়ক এবং আকাশপথে এই ত্রাণ সহায়তা পাঠানো হবে। গত 25 এপ্রিল 7.8 মাত্রার ভূমিকম্পে এরই মধ্যে 7,000-এরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। ভূমিকম্পের পরদিনই জরুরি ওষুধ, তাবু, শুকনো খাবার সহ 10 টন ত্রাণ সামগ্রী নিয়ে কাঠমান্ডু পৌঁছায় বাংলাদেশের একটি প্রতিনিধি দল। বিশ্বের বিভিন্ন দেশেও নেপালে ভূমিকম্প দুর্গতদের সহায়তায় ক্ষতি কাটিয়ে উঠতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। থাইল্যান্ডের গহীন জঙ্গলে 10 বাংলাদেশি সহ 32 জন অভিবাসীর মরদেহের সন্ধান পাওয়ার পর ক্রমে স্পষ্ট হয়ে উঠছে মানব পাচারের ভয়াবহ চিত্র। দেশটির রোহিঙ্গা সংগঠনের সাবেক এক নেতার দাবি হচ্ছে যে থাই মালয় সীমান্তের বনাঞ্চলে মানব পাচারকারীদের অন্তত 60টি বন্দী শিবির আছে, যেখানে এই অভিবাসীদের নির্যাতন ছাড়াও বরণ করতে হয় দাসত্ব আর তারপর মৃত্যু। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, এসব অবৈধ পথে বাংলাদেশিদের যাওয়া ঠেকাতে উদ্যোগ নিয়েছে সরকার। ঘটনাস্থলে পাঠানো হচ্ছে প্রতিনিধি দল। গত শুক্রবার মালয়েশিয়ার সীমান্তবর্তী থাইল্যান্ডের শঙ্খলা প্রদেশের গহীন জঙ্গলে সন্ধান মেলে 32 জন অভিবাসীর গণকবর। পেটের জ্বালা মেটাতে অবৈধ পথে তারা পাড়ি দিতে চেয়েছিলেন ভিন দেশে। শেষ সম্বলটুকু বিক্রি করে স্বপ্ন পূরণের আশায় দেশ ছাড়লেও শেষ পরিণতি হয় মৃত্যু। কবরে পাওয়া মরদেহগুলোর বেশ কয়েকটিতে নির্যাতনের চিহ্ন রয়েছে, সেগুলো আমরা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। গেল কয়েকদিন ধরে মালয়েশিয়ার সীমান্ত ঘেঁষা গহীন জঙ্গলে অভিযান শুরু করে থাইল্যান্ডের আইন শৃঙ্খলা বাহিনী। আর এতেই একে একে বেরিয়ে আসতে থাকে মানব পাচারের রোমহর্ষক সব কাহিনী। আব্দুল কালাম নামে সাবেক এক রোহিঙ্গা নেতার দাবি, ওই জঙ্গলে পাচারকারী চক্রের প্রায় 60টির মতো আস্তানা রয়েছে, যার প্রত্যেকটিতে বন্দী রাখা হয় 150 থেকে 800 জন পর্যন্ত। আশঙ্কা করা হচ্ছে এসব বন্দীদের তালিকায় অনেক বাংলাদেশিও রয়েছেন। গণকবরের পাশ থেকে আনুজার নামে এক বাংলাদেশি জীবিত উদ্ধার হওয়ায় সেই সংখ্যা আরো বেড়েছে। তাই বিষয়টি গুরুত্বের সাথেই নিয়েছে সরকার। অবৈধ কোন অধিবাসীকে গ্রেফতার করতে পারেন তাহলে তাকে তারা ইনপ্রিজনমেন্টের মধ্যে রাখেন। তো তাকে ইনপ্রিজনমেন্টে না রেখে একটা শেল্টারে রাখার জন্য আমরা ইতিমধ্যে অনুরোধ করেছি। আমরা আশা করছি আগামীকালকে আমরা কনসুলার অ্যাক্সেস পাওয়ার পরে আমাদের এমবাসির প্রতিনিধিরা সেখানে যাবেন। যে একজনকে শনাক্ত করা হয়েছে বাঙালি হিসাবে, যিনি চিকিৎসাধীন আছেন, তাকে আমরা ইন্টারভিউ করব। আমরা ইতিমধ্যে অবৈধ পথে মানব পাচার ঠেকাতে সচেতনতা তৈরিতে গণমাধ্যমকেও এগিয়ে আসার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমার মনে হয় একটি আমাদের সকলেরই দায়িত্ব, আমরা সরকার থেকে কিছু ব্যবস্থা নিয়েছি, কিন্তু মিডিয়াকেও এই কাজে এগিয়ে আসতে হবে যে এই ধরনের অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে তারা যেন এভাবে পাড়ি না জমান। এবং এখানে খালিদ বিন আনিস, চ্যানেল 24।
চোখে রঙিন স্বপ্ন নিয়ে সংসারে সচ্ছলতার আশায় সাগর পথে থাইল্যান্ড কিংবা মালয়েশিয়ায় পাড়ি দিতে ব্যস্ত সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার অসংখ্য বেকার। আর এই সুযোগে ফাঁদ পেতে বসেছে অর্থলোভী কিছু দালাল চক্র। পুলিশের দাবি হচ্ছে যে বিভিন্ন সময়ে এই দালাল চক্রের অনেককেই আটক করা হলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না এই পাচার বাণিজ্য। এই ট্রলারটা ছাড়ে না, কারণ ট্রলার ছেড়ে দিল 3 দিন 3 রাত না হলো যাতে অনেকে পানি টানি চায়, তার জন্য মাইকটা করে। অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়া ও থাইল্যান্ডের বনে দালাল চক্রের অমানসিক নির্যাতনের বর্ণনা করছিলেন বেলকুচি উপজেলার দেলোয়া গ্রামের রেজাউল করিম। পরিবারের অভাব ঘোচাতে অল্প খরচে 2014 সালে সাগর পথে পাড়ি জমান স্বপ্নের দেশ মালয়েশিয়ায়, কিন্তু দালাল চক্র তাকে নিয়ে যায় থাইল্যান্ডের একটি জঙ্গলে। সেখানে তার উপর চালানো হয় নির্মম নির্যাতন। প্রতিদিন রাত্রে নিয়ে যায় সন্ধ্যার সময়, বললো যে যখন পাইনি। শুধু রেজাউল নয়, দালালদের ফাঁদে পড়ে এই অনিশ্চিত পথে পা বাড়ান জেলার সদর, বেলকুচি, কামারখন্দ, শাহজাদপুর সহ বিভিন্ন উপজেলার অনেকেই। নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেও এসেছেন কেউ কেউ। যাওয়ার পরে 5 দিন রইলাম ক্যাম্পে, যেখান থেকে মালয়েশিয়া পার করে। ওখানে নির্যাতন, যে খাওয়া দাওয়ার দিকে কষ্ট করে আমরা গেতে গেলে 18 দিন লাগছে, খাবার জানাই মারধর করছে। স্থানীয়দের দেয়া হিসেবে 1 থেকে 2 লাখ টাকা হওয়ায় প্রতিনিয়তই দালালদের হাত ধরে থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া যাওয়ার প্রবণতা বাড়ছে। কিন্তু যাত্রা শুরুর পর দালাল বদলের সাথে সাথে বাড়তে থাকে টাকার চাহিদা, যা দিতে না পারলে শুরু হয় নির্যাতন। এরকম এখনো যাওয়ার উপরে আছে, এই বাড়ি ঘর বিক্রি করে তারা টাকা পয়সা দিতেছে। কোন টাকা হুমকি দেয়, যেন লাশ পাড়া দেবো। 9 মাস হয়ে গেছে, ছেলের কথা শুনিনি। আর প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী দালাল চক্র 3 থেকে 4টি সিন্ডিকেটে কাজ করে, যেখানে লোকাল এলাকা থেকে যাত্রীদের নিয়ে যাওয়া হয় কক্সবাজার, সেখান থেকে ট্রলারে করে সাগর পথে মিয়ানমার এবং থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া। কিন্তু অনেকের ভাগ্যই থেমে যায় থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকায়। তবে পুলিশের দাবি, দালাল চক্র ধরতে বিভিন্ন সময়ে অভিযান চালাচ্ছেন তারা, তারপরও থামছে না মানব পাচার। গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, তবে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেই তথ্যের আলোকে আমরা আমাদের কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। বেসরকারি সংস্থা হিসাবে কেবল সিরাজগঞ্জ জেলা থেকে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন অন্তত 5000 যুবক, যাদের মধ্যে এখন পর্যন্ত নিখোঁজ হয়েছেন 400 আর মারা গেছেন 1 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আজকে এই সিরাজগঞ্জের বেলকুচি থেকে মানব পাচারকারী চক্রের 1 সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে যে গতকাল মধ্যরাতে উপজেলার মাঝাইল গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় শহীদুল ইসলাম নামে মানব পাচারকারী চক্রের 1 সদস্যকে আটক করা হয়। আজকে দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, আটক শহীদুল সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্য। এই ব্যাপারে মানব পাচার আইনে একটি মামলা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনাকে পাশ কাটিয়ে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম CSR এর নামে বেআইনি খরচের অনন্য নজির স্থাপন করেছে অগ্রণী ব্যাংক। শুধু তাই নয়, বড় লোকসানের পরও ব্যাংক তহবিল থেকে উৎসাহ বোনাস এবং আর্থিক প্রণোদনা নিতে কার্পণ্য করেননি কর্মকর্তারা। এছাড়া তালিকাভুক্ত না হওয়া সত্ত্বেও কয়েকটি কোম্পানিতে শেয়ারের নামে বড় অঙ্কের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করেছে ব্যাংকটি, যা উঠে এসেছে সরকারের বাণিজ্যিক নিরীক্ষা অধিদপ্তরের করা প্রতিবেদনে, যার ভিত্তিতে 2 পর্বে অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী ইকবাল হাসান। আজ শেষ পর্ব, তার ছবি তুলেছেন তিমির হায়দার। বরিশাল জেলা স্কুলের সামনে বিমানের এই প্রতিকৃতি নির্মিত হয় কয়েক বছর আগে। 2013 সালে করা হয় সংস্কার, বাড়ানো হয় সৌন্দর্য, যাতে অর্থায়ন করে অগ্রণী ব্যাংক। কিন্তু এই খরচকে দেখানো হয় সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি CSR খাতে। অথচ অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এই ধরনের প্রকল্পে CSR এর নামে আর্থিক সহায়তার সুযোগ নেই। বিমানের মতো এই কনভেনশন, বৃক্ষরোপণ কিংবা বিয়েতে সহায়তার নামে আইন বহির্ভূত খরচ করেছে ব্যাংকটি। 2013 সালে যার পরিমাণ ছিল 3,61,00,000 টাকা। শুধু তাই নয়, 2012 সালে ব্যাংকটি 18.5 কোটি টাকা লোকসানের পরও প্রায় 60 কোটি টাকা আর্থিক প্রণোদনা দেয় কর্মকর্তাদের। এছাড়া নিয়মের বাইরে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত আয়কর বাবদ 5,40,00,000 টাকা দেওয়া হয় ব্যাংক তহবিল থেকে। বর্তমান তারা স্পেসিফিক গাইডলাইন দিয়ে দিয়েছেন কোন খাতে কত % দেওয়া যাবে, কোন খাতে দেওয়া যাবে না, ক্লিয়ারলি, এবং এটা খুব স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে। আর উৎসব বোনাস যেটা, সেটা আনফর্চুনেটলি অ্যাক্রস দি পাবলিক সেক্টর ব্যাংকস এটা রয়ে গেছে। তো আগামীতে আমি মনে করি এটা আরো স্ট্রিমলাইন হবে। স্পটে যা পাবো
এবং ব্যাংক কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিবেন তার ভিত্তিতেই তো করছি। পরবর্তীতে হয়তো ওনাদের ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে। তবে সরাসরি ক্ষতি না হলেও অনাদায়ের সবচেয়ে বড় অঙ্ক সামরিক পেনশন স্কিমের অর্থায়নে। 1988 সালের 1 জুলাই থেকে কার্যকর হওয়া চুক্তি অনুযায়ী অবসরে যাওয়া সামরিক কর্মকর্তারা পেনশনের জন্য আবেদন করলে পাওনা বুঝিয়ে দেবে অগ্রণী ব্যাংক। পরে তা প্রধান কার্যালয়ের মাধ্যমে সমন্বয় করা হবে ফাইন্যান্স কন্ট্রোলারের কাছ থেকে। অথচ 2013 সালের ডিসেম্বর পর্যন্ত সমন্বয় না হওয়া টাকার পরিমাণ ছিল 415 কোটি, যা হয়েছে কেবল ব্যাংকের অদক্ষতা আর গাফিলতির কারণে। ব্যাংকগুলো পেমেন্ট করে দেয় আর তারপরে সেটা রিপ্লেনিশড হওয়ার কথা, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে দেরি হয়। এটা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন সময় কথাবার্তা বলা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয় ব্যাপারে সচেতন আছেন। সাফিসিয়েন্ট ডকুমেন্টস দিয়ে রাইট লোকের কাছে ব্যাংক কর্তৃপক্ষ যদি অ্যাপ্রোচ করে তাহলে কিন্তু এই পেমেন্ট পেতে তাদের বেগ পেতে হবে না। ঋণ কিংবা সিএসআর এর বাইরে ব্যাংকের বড় ঝুঁকি শেয়ারে বিনিয়োগ। নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী তালিকাভুক্ত নয় এমন 14টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ প্রায় 66 কোটি টাকা, যা আদায় নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এছাড়া ব্যাংকে পর্যাপ্ত নগদ টাকা থাকার পরও কেনা দামের চেয়ে কম দামে সিকিউরিটিজ বিক্রি করায় আর্থিক ক্ষতি হয় 2.25 কোটি টাকা। প্রায় 10 কোটি টাকা ক্ষতি হয়েছে দণ্ডসুদ এবং আয়কর থেকে অর্থ আদায় না করায়। সরকারি ব্যাংক মানে যেন আর্থিক অনিয়ম আর অব্যবস্থাপনার এক উন্মুক্ত মঞ্চ। বিভিন্ন সময়ে প্রমাণ দিয়েছে সোনালী, রূপালী, জনতা, বেসিক এবং অগ্রণী ব্যাংকও। অনিয়ম ঠেকাতে বিভিন্ন সময় নেওয়া হয়েছে নানা ধরনের পদক্ষেপ, কিন্তু এখনো তা বন্দী কেবল কাগজ কলমেই। তাই নীতি এবং কাঠামোগত সংস্কারের অভাবে যেমনি বাড়ছে আর্থিক ব্যবস্থাপনার ঝুঁকি, তেমনি বাড়ছে গ্রাহকের অসন্তুষ্টিও। ইকবাল হাসান, চ্যানেল 24।